নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিসেম্বরের 5 তারিখে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা 25 বেসিস পয়েন্টসের পলিসি রেপো রেট কাট করেছেন, বা বলা যেতে পারে যে ঋণের সুদের হার কমিয়ে দিয়েছেন। কিন্তু এর ফলে সার্বিকভাবে ভারতীয় শেয়ার বাজারে কি কোনো উচ্ছ্বাস বা উদ্দীপনা দেখা গেল সেন্সেক্স বা নিফটি বাদ দিয়ে? উত্তর হচ্ছে না। যদি নিফটি 750 দেখেন, সেখানে প্রায় 450-র বেশি শেয়ার সেটা নেগেটিভে ট্রেড করছিল। স্মল ক্যাপ 100 যদি দেখেন, সেখানে 70টার বেশি শেয়ার নেগেটিভে ট্রেড করছিল। নিফটি 50 বা সেন্সেক্স 30 দেখে ভারতীয় শেয়ার বাজারে সার্বিকভাবে অবস্থা বোঝাটা সম্ভব নয়, কারণ বৃহত্তর মার্কেটের সমস্ত স্টকসগুলোতে, ছোট মেজর স্টকসগুলোতে নিয়মিত হারে কারেকশন চলছে। এইবার চলে আসি, পরপর বেশ কয়েকটা কেলেঙ্কারি ভারতীয় শেয়ার বাজারের সামনে চলে এসেছে, বিনিয়োগকারী বা ট্রেডারদের সামনে চলে এসেছে, যেটা সবাই আবার দারুণভাবে বিস্মিত হয়েছেন বা অবাক হয়েছেন। এইবার প্রথম যে কোম্পানিটাকে নিয়ে দারুণ হইচই চলছে এবং যেটা সেমিকন্ডাক্টর স্পেসে দারুণ প্রতিশ্রুতিমান কোম্পানি হিসাবে ইভলভ করছিল বা ইমার্জ করছিল, সেই কোম্পানিটাকে নিয়ে চারিদিকে হইচই পড়ে গেছে, এবং ফর অল দ্য রং রিজনস। কি এক্স্যাক্টলি ঘটেছে? কোটাক ইনস্টিটিউশন তারা এই কেন্স টেকনোলজির বিরুদ্ধে অ্যাকাউন্টিং মিসম্যানেজমেন্টের অভিযোগ এনেছেন তাদের আর্টিকেলে। সেখানে কেন্স টেকনোলজির যে দুটো সাবসিডিয়ারি রয়েছে, অর্থাৎ কেন্স ইলেকট্রনিক্স এবং ক্রেমিকা, এই যে দুটো সাবসিডিয়ারি কোম্পানি, যখন কেন্স টেকনোলজি এই দুটো কোম্পানির সঙ্গে কোনো ধরনের ব্যবসা করে, সেটাকে বলা হয় রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনস। অর্থাৎ একই পরিবারের ভাইরা নিজেদের মধ্যে যখন টাকা আদান প্রদান করছেন, অন্তত এইভাবে আমরা ব্যাপারটাকে ধরে নিতে পারি। এবার ঘটনাটা কি ঘটেছে, যেটা কোটাক ইনস্টিটিউশন ধরেছেন, সেটা ওদের বক্তব্য হচ্ছে যে ফিসকাল ইয়ার 2025-এ, যেটা ক্রেমিকো বা ক্রেমিকো যাই বললো না কেন, বা কেন্স ইলেকট্রনিক্স এবং কেন্স টেকনোলজির মধ্যে এই রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনে সেটা বুকসে যথাযথভাবে দেখানো হয়নি বা সেখান থেকে অ্যাবসেন্ট। অর্থাৎ রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন নিজেদের মধ্যে যখন আদান প্রদান হচ্ছে, আর্থিক আদান প্রদান হচ্ছে, তখন যদি একটা পার্টি বলে যে আমরা 1000 কোটি টাকা এদেরকে দেব, তখন অন্য পার্টি তাকে বলতেই হবে যে আমরা 1000 কোটি টাকা ওই পার্টির কাছ থেকে পাবো। সেইটা কেন্স টেকনোলজি, কেন্স ইলেকট্রনিক্স বা ক্রেমিকার মধ্যে এরকম কোনো ধরনের ঘটনা ঘটেনি। এইবার বলে দিক এক্স্যাক্টলি কি চলেছে। যেমন ক্রেমিকা বলছে যে তারা কেন্সকে তারা টাকা দেবে, অর্থাৎ কেন্স ক্রেমিকার কাছ থেকে টাকা পাবে। ক্রেমিকা 3200 কোটি টাকা কেন্স টেকনোলজিকে দেওয়ার কথা, বা সেখানে তাদের বুকসে লেখা আছে তারা 3200 কোটি টাকা তারা কেন্স টেকনোলজিকে দেবে। কেন্স টেকনোলজির ক্ষেত্রে এই তাদের বুকসে তারা যে 3200 কোটি টাকা পাবে, এরকম কোনো কথা লেখা নেই। কেন্স ইলেকট্রনিক্সকে ক্রেমিকা 1800 কোটি টাকা দেবে, সেটাও রেকর্ডেড নেই কাউন্টার পার্টি। 3 নম্বর, ক্রেমিকা বলছে তারা 1900 কোটি টাকা তারা কেন্স টেকনোলজির কাছ থেকে পাবে, সেটা তাদের বুকসে আছে, কিন্তু কেন্স টেকনোলজির ক্ষেত্রে পেয়েবলস বা রিসিভেবলস কোনোটাই তাদের বুকে মেনশন নেই। এই হচ্ছে সাংঘাতিক ঘটনা। অর্থাৎ একটা পার্টি বলছে তোমার কাছে আমি টাকা পাই, আরেকটা পার্টি বলছে তুমি আমার কাছ থেকে একটি টাকাও পাও না। এই ক্লিয়ার অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে সাধারণত এই ধরনের মিসম্যাচ হওয়া উচিত না বা মিসম্যাচ করা উচিত না, যেটা কেন্সের ক্ষেত্রে ঘটেছে। এর আগে জেফারেস বলেছিল যে 45% আপসাইড
অর্থাৎ 24 ঘন্টা আগে, সেখানে জেপি মর্গ্যান তারা হঠাৎ করে এগিয়ে এসেছে কোটাকের এই ডিসক্লোজারের পর। তারা তাদের যে রিসার্চ সেটা করে যেটা খুঁজে পেয়েছে, জেপি মর্গ্যান এখন ইনভেস্টার্সদের বলছেন যে তোমরা দয়া করে খুব তাড়াতাড়ি লাফিয়ে পড়ো না এই শেয়ারটি কেনার ব্যাপারে। তাদের বক্তব্য অনুযায়ী আজকের কেন্স টেকনোলজি 10% লোয়ার সার্কিট খেয়েছে। বিগত এক সপ্তাহে প্রায় 16.5%-এর বেশি পতন, এক মাসে 31%-এর উপর পতন এবং গোটা বছরে প্রায় 39%-এর উপর পতন অলরেডি কেন্স টেকনোলজি দেখে ফেলেছে। এবং যদি প্রাইস টু আর্নিংস পার শেয়ার দেখেন ট্রেলিং, সেটাও হিউজ, বিশাল, অর্থাৎ ইন্ডাস্ট্রি পির থেকেও বেশি এবং তার হিস্টোরিক্যাল পির থেকেও এখনো বেশি, এতটা পতন হওয়ার পরে। সহজ ভাষায় বলতে গেলে কোন কোন ক্ষেত্রে রেড ফ্ল্যাগ উঠে এসেছে। প্রথম কথা, এই যে ইসক্রেমেকো বা ক্রেমেকো, যেটা কেন্সের সাবসিডিয়ারি, তারা কেন্স ইলেকট্রনিক্সের কাছ থেকে বলছে 800 কোটি টাকার মাল কিনেছে, কিন্তু কেন্স ইলেকট্রনিক্সের যে বুকস সেখানে এরকম কোনো ধরনের কিন্তু কোনো মেনশন নেই। তারা বলছে যে আমরা কোনো কিছু বিক্রি করিনি। বোঝা গেল? এইবার 2 নম্বর ধাক্কা, যেটা ক্রেমিকা বলছে কেন্স টেকনোলজিকে তারা 3200 কোটি টাকা দেনা আছে তাদের, এবং কেন্স ইলেকট্রনিক্সকে 800 কোটি টাকা দেনা রয়েছে, আর কেন্স টেকনোলজির কাছ থেকে তাদের 1900 কোটি টাকা পাওনা আছে। এইগুলো কোনোটাই না কেন্স ইলেকট্রনিক্স না কেন্স টেকনোলজির বুকসে এই ধরনের কোনো ধরনের মেনশন নেই, অর্থাৎ দেনা পাওনাই ম্যাচ করছে না, জিরো দেখাচ্ছে এদের বুকসে। যেটা সবচেয়ে ভয়ের ব্যাপার সেটা ক্রেমিকো তারা বলছে যে কেন্স টেকনোলজির কাছ থেকে তারা 458 কোটি টাকা তারা পায়, যেটা 1 বছরের বেশি পড়ে রয়েছে, কিন্তু কেন্স টেকনোলজি তাদের পেমেন্ট করেনি, মানে পয়সা আটকে আছে। এটা কখন হয়? যখন কোম্পানির অ্যাকাউন্টিংয়ে গন্ডগোল থাকে, অথবা হতে পারে অন্য ধরনের এমন কিছু যেটা কোম্পানি ডিসক্লোজ করতে পারছে না বা ডিসক্লোজ করতে চাইছে না। কেন্সের বিপদ যে এখানে শেষ তা না। 2025 সালের মার্চে, আপনাদের মনে আছে কিনা জানি না, যে সেবি অর্থাৎ গোটা মার্কেটের রেগুলেটর, তারা এদের এই কেন্সের যিনি ম্যানেজিং ডিরেক্টর তাকে ইনসাইডার ট্রেডিং রুল ভাঙার জন্য নোটিশ দিয়েছিল। সেপ্টেম্বর 2025-এ হঠাৎ করে তাদের যে চিফ এক্সিকিউটিভ অফিসার রাজেশ শর্মা তিনি রিজাইন করেন। এছাড়া ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, যেটা আগের দিন আলোচনা করেছিলাম বিগতকাল, সেটা দয়া করে দেখে নেবেন, সেটা বিস্তর বৃদ্ধি পেয়েছে, ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ বৃদ্ধি পেয়েছে। সেটা তো মানে খুব পরিষ্কার, অর্থাৎ পাওনাদাররা দ্রুত টাকা চাইছে, যারা টাকা দেবার তারা দেরি করে টাকা দিতে চাইছে, গুদামে মাল পড়ে আছে খুব দ্রুত, সেটা বিক্রি হচ্ছে না। সার্বিকভাবে এর ফলে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বেড়ে যাচ্ছে। এছাড়া খুব স্বাভাবিকভাবে যখন এই ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বৃদ্ধি পেতে থাকে, তখন ক্যাশ ফ্লোতে গন্ডগোল তৈরি হয় বা গরমিল তৈরি হয়। স্বাভাবিকভাবে ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লোর কোনো গল্পই থাকে না, ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো তো থাকেই না। উপরন্তু বিগত 5 বছর যদি দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে কেন্স টেকনোলজির কিন্তু নেগেটিভ ক্যাশ ফ্লোই রয়েছে, যেটা একটা কোম্পানির জন্য ডেফিনেটলি পজিটিভ তো অবশ্যই নয়। সুতরাং এই পয়েন্টসগুলো যদি দেখেন, তাহলে আমাদের ক্ষেত্রে একটা জিনিস ভীষণ ভীষণ ক্লিয়ার হয়ে যাবে। এক, কোনো না কোনোভাবে একটা অ্যাগ্রেসিভ অ্যাকাউন্টিংয়ের সাহায্য নেওয়া হয়েছে। 2 নম্বর, রেভিনিউ ওভার স্টেটমেন্ট করা হলেও হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেছেনই, এরকম কোনো কিন্তু বক্তব্য হয় না যতক্ষণে একদম কমপ্লিট একটা ক্লিয়ার পিকচার উঠে আসছে বা সেবি বলছে হ্যাঁ এই ঘটনা ঘটেছে। রেভিনিউ ওভার স্টেটমেন্ট অর্থাৎ যতখানি তারা বিক্রি বাটা করেছে তার থেকে বেশি বিক্রি দেখানো হলেও হতে পারে। যে ঋণ তাদের ঘাড়ে রয়েছে সেটা কম করে দেখানো বা সেটাকে লুকানো, সেটা হলেও হতে পারে। উইক গভর্নেন্স, দুর্দান্ত ম্যানেজমেন্টের পরিচয় তো এটা ডেফিনেটলি নয়। এটা একটা দুর্বল গভর্নেন্সের কিন্তু চিত্র পরিষ্কার করে দিচ্ছে। ভবিষ্যতে যদি অডিট হয় বা ফরেন্সিক অডিট হয়, সেক্ষেত্রে তারা এই কারেকশনগুলো করতে বাধ্য। এবং আবার বলছি, রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনে এক পক্ষ যদি দেখায় আমরা বিক্রি করেছি, অন্য পক্ষকে দেখাতেই হবে যে আমরা কিনেছি। এই নিয়ে কিন্তু যে রকমের কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, সেটা বিনিয়োগকারী বলুন, ট্রেডার্স বলুন, সবাইকে নার্ভাস করে ছেড়ে দিয়েছে।
এছাড়া মনে রাখুন যে আজ থেকে সপ্তাহখানেক কি সপ্তাহ দেড়েক আগে কেন্স টেকনোলজি এবং মতিলাল অসওয়ালকে নিয়েও বিস্তর জল ঘোলা হয়েছিল। সেখানে মতিলাল অসওয়ালের দুটো মিউচুয়াল ফান্ড স্কিমে দুজন ম্যানেজার এক পক্ষ তারা কেন্স টেকনোলজি কেনার কথা বলেছিলেন এবং আরেকটি স্কিমে একজন মিউচুয়াল ফান্ড একজন সেই স্কিমের মিউচুয়াল ফান্ড ম্যানেজার তিনি এই শেয়ারটিকে বিক্রি করার কথা বলেছিলেন। সেটা লিগালি তারা কোনোভাবে তারা অন্যায় করেননি, কারণ দুটো সম্পূর্ণ আলাদা স্কিম, দুজন সম্পূর্ণ আলাদা মানুষ, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতেই পারেন, আলাদা আলাদা তাদের নিজস্ব সিদ্ধান্ত। সেক্ষেত্রে একই ফান্ড হাউসের আন্ডারে থাকলেও বিভিন্ন ফান্ড ম্যানেজার তাদের অনুযায়ী তারা সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু তার ফলে কিন্তু কেন্সের শেয়ারের ক্ষেত্রে মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়েছিল এবং সেটা মতিলাল অসওয়ালের শেয়ারও ক্ষতিগ্রস্ত হয়েছিল, কেন্সের শেয়ার তো ক্ষতিগ্রস্ত হয়েই চলেছে বিগত 1 বছর ধরে, সেটা তো আপনারা ডেফিনেটলি দেখতে পাচ্ছেন। সুতরাং তার মানে এটা দাঁড়াচ্ছে, খেয়াল করে দেখুন, এটা কিন্তু প্রথমবার নয়, দারুণ প্রতিশ্রুতিমান কোনো শেয়ার সেটা অ্যাগ্রেসিভলি বৃদ্ধি পাচ্ছে, সে দুর্দান্ত তার অর্ডার বুক রয়েছে এবং সে স্মল ক্যাপ থেকে অতি দ্রুত মিড ক্যাপ হয়ে গেছে, মিড ক্যাপ থেকে হয়তো লার্জ ক্যাপও হয়ে যাওয়ার সম্ভাবনা। ঠিক এই সময় এরকম অসংখ্য উদাহরণ রয়েছে ভারতীয় শেয়ার বাজারে, ঠিক সেই সময় ছন্দপতনটা হয়, এটাই দুর্ভাগ্য। তবে এখনো সব আশা ডেফিনেটলি আমাদের ত্যাগ করা উচিত না বলা যেতে পারে, কারণ জেপি মর্গান বলছেন যে ফান্ডামেন্টালি এই স্টকটাতে কোনো গন্ডগোল নেই, সেটা তাদের জেপি মর্গানের বক্তব্য। এবার আপনারা আপনাদের মতন ডেফিনেটলি যদি হোল্ড করে থাকেন, সেটা তো আপনার সেবি রেজিস্টার যিনি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার রয়েছেন আপনার বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছেন, তার কাছে ডেফিনেটলি যদি হোল্ড করে থাকেন তাহলে পরামর্শ নেবেন যে আপনারা বিক্রি করবেন কি হোল্ড করে রাখবেন, এটা তাদের কাছ থেকেই পরামর্শ নিতে হবে। এবার স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করলাম, হতে পারে আমার বা আমার পরিবারের সদস্যদের এতে ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন, সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নিন বা নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করুন, সেক্ষেত্রে উপকৃত হলেও হতে পারেন। এবার আরেকটা কথা এই প্রসঙ্গে বলে নিই যে যেভাবে চারিদিকে স্ক্যান্ডাল চলছে, একটা কথা ক্লিয়ার যে আমার যে কন্টেন্টসগুলো রয়েছে সেখানে মাঝে মাঝে কিছু মানুষ বলেন এটা কিনলাম, এটা বিক্রি করলাম, এটা হোল্ড করলাম, এটা ছেড়ে দিলাম, সেটার জন্যে কিন্তু তারা সম্পূর্ণভাবে রেসপন্সিবল। এই ধরনের মন্তব্যের দ্বারা কোনোভাবে ইনফ্লুয়েন্সড হবেন না। 2 নম্বর, না আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, না আমার কোনো টেলিগ্রাম চ্যানেল রয়েছে, না আমি কাউকে কোনো প্রাইভেটলি কোচিং করি বা আমি কোনো ধরনের টোল খুলে বসে রয়েছি বা কোনো কোচিং ইনস্টিটিউশন খুলে আমি বসে রয়েছি। আমার উদ্দেশ্য সম্পূর্ণভাবে একটাই, এক্ষেত্রে আমি একবজ্ঞা, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস কিভাবে বৃদ্ধি করা যায় এবং সেই দিকেই আমার একমাত্র লক্ষ্য। এই ধরনের আর কোনো ধরনের সেকেন্ডারি কিন্তু অ্যাক্টিভিটিস আমার আমি যে ইউটিউব চ্যানেলটা কাজ করছি, কোনো ধরনের কিন্তু অ্যালাইড অ্যাক্টিভিটিস থাকবে না বা থাকার প্রশ্ন নেই। এবার যারা প্রশ্ন করেন যে শেয়ার কিনবো কি বিক্রি করবো, তাদের একান্তভাবে অনুরোধ, দয়া করে কিন্তু এই ধরনের কোনো প্রশ্ন করবেন না, কারণ আমি উত্তর দিতে পারবো না। সেবি এই কোনো ধরনের বাই সেল টিপস অ্যালাউ করেন না। ফান্ডামেন্টাল প্রশ্নের উত্তর দিতে পারি, একটা কোম্পানি ফান্ডামেন্টালি কেমন, বা কোনো ম্যাক্রো ইকোনমিক ইভেন্ট কিভাবে ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করে, বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা করতে পারি, একটা কোম্পানির শেয়ারের দাম পড়লো বা কেন একটা কোম্পানির শেয়ারের দাম উঠলো, কোনো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে আলোচনা করতে পারে, কিন্তু তার বাইরে বাই সেল রিকমেন্ডেশন আমি দিতে পারি না, এটা আপনাদের কাছে আবার জানিয়ে রাখলাম। আজকের জন্য নমস্কার। সবার শেষে বলি, যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে সক্ষম হয়েছে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান, প্লিজ পাশের বেল বাটনটা টিপে দেবেন। আজকের জন্য নমস্কার, এবং লাইক একটা প্রত্যাশা বা আবদার আপনাদের কাছে সবসময় থাকে।